শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জীববিজ্ঞান ক্লাসে। তোমরা জানো কোভিড-19 পরিস্থিতির কারণে আমাদের সরকারি এম এম আলী কলেজ টাঙ্গাইল কর্তৃক অনলাইন ক্লাস চালু হয়েছে এবং কোভিড-19 শুরু হওয়ার পর থেকে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদেরকে শিডিউল করে দিয়েছেন এবং সেই শিডিউল মোতাবেক আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, যাতে তোমরা পড়াশোনার সাথে থাকতে পারো এবং তোমাদের সব কিছু সুন্দরভাবে চলে, পরীক্ষায় ভালো করতে পারো। সেই সব ব্যাপার মাথায় রেখে আমরা অনলাইন ক্লাস চালিয়ে নিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের উদ্ভিদ শারীরতত্ত্বের C3 সাইকেল বা ক্যালভিন সাইকেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তারপর আবার বলছি আমি প্রভাষক উদ্ভিদবিদ্যা বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর আলম তরফদার। তোমাদেরকে আজকে আমি যে বিষয়টি পড়াতে যাব সেটা তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে জানো এবং তারই একটি পাথওয়ে বা গতিপথ হচ্ছে C3 সাইকেল। তো চলো আমরা C3 সাইকেল নিয়ে একটু পড়াশোনা করি, একটু জানার চেষ্টা করি। আমি C3 সাইকেল নিয়ে এখন তোমাদের সাথে কথা বলবো। তোমরা জানো যে আমরা উদ্ভিদের ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এবং সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অনেকগুলো ব্যাপার আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তার আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়। তো সেই C3 চক্র নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা আমরা একটু পিছনের দিকে যাব। সেটা হচ্ছে যে C3 চক্র আলোচনা পূর্বে আমরা সাধারণত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে আলোক নিরপেক্ষ অধ্যায় এবং আলোক নির্ভর অধ্যায়, এই দুটি বিষয় আমরা একটু চিন্তা করব। আমরা আগে জেনেছি যে আলোক নির্ভর পর্যায়ে আত্তীকরণ শক্তি হিসেবে ATP এবং NADPH2 পেয়ে থাকি। এটি মূলত আত্তীকরণ শক্তি, এবং এই দুটি জিনিস আমরা পেয়েছি ATP এবং NADPH2 আলোক নির্ভর অধ্যায়ে। তো এই আত্তীকরণ শক্তি বা আলোক নির্ভর অধ্যায়ে যে ATP এবং NADPH2 পাওয়া গিয়েছে, সেটি আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যবহৃত হবে এবং এই রাসায়নিক শক্তিটি ব্যবহার করে গ্লুকোজ অণু তৈরি হবে। এই গ্লুকোজ অণু তৈরির পাথওয়েতে কার্বন বিজারণ সংঘটিত হয়ে থাকে। এই কার্বন বিজারণ সংগঠনের ব্যাপারটি আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। অর্থাৎ এই কার্বন বিজারণ ব্যাপারটা হচ্ছে যে এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে থাকবে। কার্বন ডাইঅক্সাইড বিজারণ কয়েকটা গতিপথ অবলম্বন করে সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা মূলত তিনটি উপায় বা তিনটি গতিপথের কথা আলোচনা করতে পারি। যেমন একটি হচ্ছে C3 চক্র, আরেকটি হচ্ছে C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র, আরেকটি হচ্ছে CAM বা ক্যাম চক্র আমরা বলতে পারি, CAM চক্র। তো C3 চক্রে আমরা যে বিষয়গুলো এখন দেখব সেটি হচ্ছে মূলত যে C3 চক্রে আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়। তো সেই ক্লোরোপ্লাস্টে সংঘটিত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার C3 একটি চক্র পাতায় সাধারণত যে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে আগে থেকেই রাইবোলোজ 1,5 বিসফসফেট নামে একটি উপাদান বা একটি পদার্থ থাকে। সেই রাইবোলোজ 1,5 বিসফসফেট পদার্থটি, রাইবোলোজ 1,5 বিসফসফেট যে পদার্থটি থাকে, সেটি বাতাস থেকে একটি কার্বন ডাইঅক্সাইড অণু, এক কার্বন বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড অণু বাতাস থেকে গ্রহণ করছে এই রাইবোলোজ 1,5 বিসফসফেট। এই রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করছে। অস্থায়ী কিটো অ্যাসিড, এটা শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে অস্থায়ী, অর্থাৎ এটা বেশিক্ষণ স্থায়ী হবে না। এই অস্থায়ী কিটো অ্যাসিড এখনও পানির দ্বারা বিভাজিত হয়ে সে
3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে আমরা 3PGA বলি, সেই 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রডিউস করছে। এখানে পানির অণুর ব্যাপারটা মনে রাখতে হবে। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA পরবর্তী পর্যায়ে এসে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3BPGA 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। এই ক্ষেত্রে যে বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটি মূলত ছিল 3 কার্বনের 2 অণু বিশিষ্ট একটি ব্যাপার। যৌগটা ছিল 3 কার্বনের 2 অণু। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন কাইনেজ এনজাইমের উপস্থিতিতে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো, তখন মূলত সে একটা এটিপি ভেঙে এডিপি এবং একটা ফসফেট তৈরি করে। এই এডিপি এটা বের হয়ে চলে যাবে। তোমরা জানো এটিপি ভাঙলে এডিপি এবং একটি ফসফেট তৈরি হয়। যে ফসফেটটা তৈরি হলো সেই ফসফেটটা এইখানকে যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল সেই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে আছে, দেখো তার সাথে 1,3 যুক্ত হলো, অর্থাৎ 1 নম্বর কার্বনে আরেকটা ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে সংযুক্ত হলো, অর্থাৎ একটা ফসফেট যুক্ত হলো। সেই ফসফেটটা আমার আসলো কোথা থেকে? সেই ফসফেটটা আমার আসলো হচ্ছে যে এটিপি ভেঙে এডিপি আর একটা ফসফেট তৈরি হয়েছিল, সেই ফসফেটটা আমার এখানে আসলো। এবং এটাই মূলত কাইনেজ এনজাইমের কাজ। আমরা জানি কাইনেজ এনজাইম কী করে। কাইনেজ এনজাইম হচ্ছে মূলত এটিপিকে ভেঙে ফসফেট তৈরি করে এবং সেই ফসফেটটা অন্য একটা যৌগের সাথে সংযুক্ত করতে পারে। এটা হচ্ছে কাইনেজ এনজাইমের একটি ব্যাপার। তাহলে এই যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আমরা বলছি, এই 1,3-বিসফসফো কেন বললাম? আমরা জানি বিস এবং ডাই দুটি প্রায় সমার্থক শব্দ। বিস মানেও 2 এবং ডাই মানেও 2, কিন্তু এখানে একটা ছোট পার্থক্য আছে, এটা তোমাদের জেনে রাখা উচিত। সেটা হচ্ছে যে বিসফসফোগ্লিসারিক বিস বলা হবে তখনই যখন একটি মূলক একটি যৌগের 2 প্রান্তে অর্থাৎ এন্ডিং পজিশনে বা প্রান্তে যখন সংযুক্ত হবে তখন তাকে আমরা বলতেছি বিস। আর যখন যে কোনো জায়গায় বসতে পারে তখন সেটাকে বলছি আমরা ডাই। যেহেতু এটা 1 নম্বর এবং 3 নম্বর 2 জায়গায় সংযুক্ত হয়েছে এবং এন্ডিং পজিশনে সংযুক্ত হয়েছে, সুতরাং আমরা এটা বলতে পারি 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে এসে এটি বিজারিত হবে। বিজারিত হয়ে তৈরি করছে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। এবং এই যে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট তৈরি করছে, এই গ্লিসারেলডিহাইড এটি অ্যালডিহাইড মূলক, অর্থাৎ এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিডটি অ্যালডিহাইডে পরিণত হয়েছে। আমরা জানি কার্বন বিজারণের মাধ্যমে বিজারণ প্রক্রিয়ায় আমরা জানি যে বিজারণ প্রক্রিয়ায় মূলত একটা অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়ে থাকে। সেই ব্যাপারটি এখানে ঘটেছে, অর্থাৎ ডিহাইড্রোজিনেস এনজাইমের উপস্থিতিতে এখানে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট আমরা পেলাম। এবং এখানে দেখো এই যে NADPH এবং H+, NADP এবং ফসফেট বা অজৈব ফসফেট সংযুক্ত হচ্ছে। এই প্রক্রিয়াটা মূলত ডিহাইড্রোজিনেস এনজাইমের কারণে হয়েছে এবং এটি একটি বিজারণ প্রক্রিয়া। এখন এই যে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট আমরা পেয়েছি কোথায়? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে। সেই গ্লিসারেলডিহাইড 3-ফসফেট এটি আবার আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে সে কী করতে পারে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট সে কী তৈরি করতেছে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট তৈরি করছে। এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট তৈরি করছে আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে। তো এখন আমরা যেটা দেখব যে এই যে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট এটা মূলত 3 কার্বন বিশিষ্ট, আবার ওখানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট এটাও 3 কার্বন বিশিষ্ট। এখন এই গ্লিসারেলডিহাইড 3-ফসফেট G3P যেটা গ্লিসারেলডিহাইড 3-ফসফেট এটি মূলত এদিকে এসে ইরাইথ্রোস 4-ফসফেট তৈরি করতে পারে। আমরা যদি আরেকটু ব্যাখ্যা করে বুঝতে যাই তাহলে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এই দুইটি একত্রে যুক্ত হয়ে আবার অ্যালডোলেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করছে। অর্থাৎ এইখানে 3 কার্বন বিশিষ্ট গ্লিসারেলডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট 3 কার্বন বিশিষ্ট 3, 3, 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট
প্রডিউস করছে। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এদিকে এসে আবার জাইলেলোজ 5 ফসফেট তৈরি করতেছে, একই সাথে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট, ইরাইথ্রোজ 4 ফসফেট প্রডিউস করছে। এখানে এই প্রক্রিয়াটিতে ট্রান্সকিটোলেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটু যদি তোমরা খেয়াল করো যে এই যে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট এটা 3 কার্বন বিশিষ্ট, আবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। এইখানকার এই 3 কার্বন আর এইখানকার এই 6 কার্বন দুটা মিলে হয়ে যাচ্ছে 9টা কার্বন। তো সেই 9টা কার্বন আমি ভাঙলাম কিভাবে? আমি কি পেয়েছি 9টা কার্বন? আমরা দেখি তাহলে যে ইরাইথ্রোজ 4 ফসফেট, ইরাইথ্রোজ 4 ফসফেটে এইখানে 4টা কার্বন থাকে। ইরাইথ্রোজ 4 ফসফেটে আমি কটা কার্বন পাচ্ছি? 4টা কার্বন। আবার জাইলোলুজ 5 ফসফেট এইখানে আমি কয়টা কার্বন পাচ্ছি? 5 কার্বন। আমরা জানি জাইলোলুজ 5 কার্বন বিশিষ্ট, তাহলে এই 5 কার্বন বিশিষ্ট জাইলোলুজ 5 ফসফেট আর ইরাইথ্রোজ 4 ফসফেট, তাহলে 4 আর 5 9, যেটা আমরা এখানে 3 এবং 6 মিলে 9 পেয়েছিলাম। এখানে ট্রান্সকিটোলেজ এনজাইম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা দেখি যে এই যে জাইলোলুজ 5 ফসফেট, এই জাইলোলুজ 5 ফসফেট মূলত এপিমারেজ এনজাইমের উপস্থিতিতে রাইবোলুজ 5 ফসফেট তৈরি করে। আমরা জানি যে রাইবোলুজও কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট, তাহলে এখানে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন ঘটলো না, অর্থাৎ জাইলোলুজ 5 ফসফেট থেকে আমি রাইবোলুজ 5 ফসফেট পেয়েছি। তাহলে এইখানে জাইলোলুজ থেকে রাইবোলুজ কিভাবে হলো? এটা হচ্ছে যে এপিমারেজ এনজাইমের ব্যাপারটা কার? এপিমারেজ এনজাইমের। আমরা জানি এপিমার মানে কি? এপিমার হচ্ছে মূলত আলোক সমানতার যে বিক্রিয়াটি, আমরা রসায়নে আলোক সমানতা বিক্রিয়া সম্পর্কে জানি। যখন একটা আলোক সমানতা বিক্রিয়া ঘটে বা আলোক সমানু বিক্রিয়া সংঘটিত হয়, তখন সেখানে তার কি হয়? তার বিন্যাসের পরিবর্তন হয়, একটা যৌগের বিন্যাসের পরিবর্তন হচ্ছে। সেই বিন্যাসের পরিবর্তন কারণে জাইলোলুজ 5 ফসফেট থেকে আমি এপিমারেজ এনজাইমের উপস্থিতিতে পেলাম কি? রাইবোলুজ 5 ফসফেট। এবং সেই রাইবোলুজ 5 ফসফেট আবার কাইনেজ এনজাইমের উপস্থিতিতে রাইবোলুজ 1,5 বিসফসফেট তৈরি করলো, 5 কার্বন বিশিষ্ট রাইবোলুজ 1,5 বিসফসফেট তৈরি করলো। আমরা আগেও বলেছি, আমরা আবারও একটু জেনে নেই, সেটা হচ্ছে যে কি কাইনেজ এনজাইমের কাজ কি? কাইনেজ এনজাইমের কাজ হচ্ছে একটা এটিপিকে ভাঙবে, ভেঙে সে অ্যাডিপি তৈরি করবে, এই অ্যাডিপিটা বের হয়ে যাবে আরেকটা ফসফেট তৈরি করবে, তাহলে অ্যাটিপি ভেঙে অ্যাডিপি হচ্ছে আর ফসফেট হচ্ছে। আমরা জানি অ্যাটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর অ্যাডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, তাহলে আমার আরেকটা ফসফেট আছে, অর্থাৎ অ্যাডিপিটা বের হয়ে যাবে, ওই আরেকটা ফসফেট যেটা আমার ভেঙে বের হলো সেই ফসফেটটা আমার যে সংযুক্ত হবে কোথায়? এই যে রাইবোলুজ 5 ফসফেটের 5 ফসফেট ছিল, ওইখানে 1 নম্বর কার্বনে যে এসে আরেকটা ফসফেট যুক্ত করে দিল, তাহলে আমার হয়ে গেল কি? রাইবোলুজ 1,5 বিসফসফেট। এই রাইবোলুজ 1,5 বিসফসফেটটা আমার কি ছিল? সেই শুরুর দিকের আমি যে রাইবোলুজ 1,5 বিসফসফেট ছিল, আমি আবার পুনরায় সেই যৌগে চলে গেলাম এবং এই রাইবোলুজ 1,5 বিসফসফেট একইভাবে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এই যে তার যে সাইকেলটা আছে সেই সাইকেলটা সে কী করবে? প্রতিনিয়ত এটাকে রানিং রাখবে, অর্থাৎ এই প্রক্রিয়াতে সে তার প্রক্রিয়াটাকে, পাথওয়েটাকে বা চক্রটাকে সে সম্পন্ন করতে থাকবে এবং চলতে থাকবে, এটা কন্টিনিউ থাকবে, রানিং থাকবে। এখন আমরা যদি এই দিকে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি গ্লিসারেলডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট থেকে যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট আমরা পেয়েছিলাম, সেই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট আবার একটি পানির অণুর দ্বারা সংযুক্ত হচ্ছে এবং সে একটা ফসফেট বের করে দিচ্ছে। বের করে দেওয়ার কারণে ওই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেটা ছিল, সেইখান থেকে একটা ফসফেট যদি তুমি সরিয়ে দাও, তাহলে থাকতেছে কি? ফ্রুক্টোজ 6 ফসফেট। সেই ফ্রুক্টোজ 6 ফসফেট পরবর্তীতে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে এবং সেই গ্লুকোজ 6 ফসফেট আবার গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হচ্ছে। এবং এইখানে দেখো গ্লুকোজ 1 ফসফেটটা ফাইনালি এডিপি গ্লুকোজ এবং ইউডিপি গ্লুকোজ তৈরি করছে। এই এডিপি গ্লুকোজ স্টার্চ হিসেবে জমা থাকবে এবং ইউডিপি গ্লুকোজ যেটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে সুক্রোজ হিসেবে থাকবে। তোমরা জানো যে এই স্টার্চ বা সুক্রোজ এগুলো উদ্ভিদে সঞ্চিত থাকে এবং তার ফার্দার বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস এগুলো ব্যবহৃত হয় এবং এই প্রক্রিয়াটা এখানে এভাবে চলছে। অর্থাৎ এটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিছুটা বাই প্রোডাক্টের মতো আমরা এগুলো পাচ্ছি এবং এটা উদ্ভিদের স্টোর থাকছে, উদ্ভিদের পাতায় থাকছে তার, এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে সেটা সংগঠিত হচ্ছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্টার্চ এবং সুক্রোজগুলো এখানে প্রডিউস হচ্ছে। কিন্তু মূলত যে বিক্রিয়াটা আমরা C3 সাইকেল বা কার্বন 3 চক্র যেটাকে আমরা ক্যালভিন চক্র বলতে পারি, সেই ক্যালভিন চক্র বা C3 চক্রটা আমরা যদি এখন একটু সামারাইজ করি, তাহলে বিষয়টা দেখা যাচ্ছে যে রাইবোলোজ 1,5 বিসফসফেট এটা আগে থেকেই উদ্ভিদের পাতায় থাকে, স্ট্রোমাতে থাকে
এটি একটি পদার্থ, এই 5 কার্বন বিশিষ্ট। সে বাতাস থেকে একটি কার্বন ডাইঅক্সাইড বা এক অণু কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ একটি কার্বন সে সংযুক্ত করতে পারতেছে রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে, এবং সে তৈরি করছে অস্থায়ী কিটো অ্যাসিড। সেই অস্থায়ী কিটো অ্যাসিডটা আবার পানির অণু সংযুক্ত হয়ে বিভাজিত হয়ে সে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, এবং এইখানে কাইনেজ এনজাইমের উপস্থিতিতে সে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। এইখানে কাইনেজ এনজাইমের কাজটা আমরা মনে রাখবো কীভাবে, যে কাইনেজ এনজাইমের কাজ হচ্ছে অ্যাটিপিটাকে ভেঙে সে অ্যাডিপি এবং ফসফেট সংযোগ তৈরি করছে। অ্যাডিপিটা বের হয়ে চলে যাবে আর ফসফেটটা এখানে সংযুক্ত হবে। ওই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এখন হয়ে গেল 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেই 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড্রোজেনাস এনজাইমের উপস্থিতিতে বিজারিত হয়ে সে তৈরি করতেছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন 3-ফসফেট। এই গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন ফসফেট একত্রিত হয়ে অ্যালডোলিজ এনজাইমের উপস্থিতিতে তৈরি করছে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। আবার এদিকে গ্লিসারলডিহাইড 3-ফসফেট ইরাইথ্রোজ 4-ফসফেট তৈরি করছে, এবং ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট অর্থাৎ গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট দুইটা একত্রিত হয়ে ট্রান্সকিটোলেজ এনজাইমের উপস্থিতিতে ইরাইথ্রোজ 4-ফসফেট এবং জাইলুলোজ 5-ফসফেট তৈরি করছে। এখানে প্রোডাক্ট হিসেবে আমরা এটা পাচ্ছি। এই জাইলুলোজ 5-ফসফেট আবার আমার এপিমারেজ এনজাইমের উপস্থিতিতে রাইবোলোজ 5-ফসফেট তৈরি করছে। রাইবোলোজ 5-ফসফেট এইখানে কাইনেজ এনজাইমের উপস্থিতির কারণে ওই আগের মতো অ্যাটিপি ভেঙে অ্যাডিপি এবং ফসফেট তৈরি করবে, অ্যাডিপিটা বের হয়ে চলে যাবে, আর যে ফসফেটটা থাকবে সেটা সংযুক্ত হয়ে এই রাইবোলোজ 5-ফসফেট হয়ে যাবে রাইবোলোজ 1,5-বিস-ফসফেট, যেটা আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল। অর্থাৎ সে আবার একই যৌগ পেয়ে গেল। অর্থাৎ এখন যখন আবার রাইবোলোজ 1,5-বিস-ফসফেট হচ্ছে তখন প্রক্রিয়াটি এভাবে চলতেই থাকবে, এই প্রক্রিয়াটি এভাবে চলতেই থাকবে। এইভাবে চলতে চলতে একটা গতিপথ সম্পন্ন হবে, অর্থাৎ এই চক্রটা কন্টিনিউয়াস থাকবে। এবং এখানে আমরা এই প্রোডাক্টগুলো পাচ্ছি যেটা আমি একটু আগে বর্ণনা করেছি। তো এইভাবে ক্যালভিন চক্র বা C3 চক্র সম্পন্ন হয়ে থাকে। এবং তোমরা জানো যে একটি C3 চক্র এইভাবে সম্পন্ন হওয়ার 6 বার ঘোরার পরে সে এখনো গ্লুকোজ তৈরি করছে। অর্থাৎ এই প্রক্রিয়াগুলো আমাদের জীবজগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি সালোক সংশ্লেষণের সাথে সম্পর্কিত। আর তোমরা জানো সালোক সংশ্লেষণ সম্পন্ন না হলে কখনো উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না, আর উদ্ভিদ যখন খাদ্য তৈরি করতে পারবে না তখন সেটা একেবারেই যেটা হবে সেটা হচ্ছে যে জীবজগৎ তার খাদ্য শৃঙ্খলে বা খাদ্য যে চক্র আছে সেখানে ব্যাঘাত ঘটবে, প্রাণী এবং উদ্ভিদের যে আন্তঃসম্পর্ক সেখানে ব্যাঘাত ঘটবে, এবং পুরো পৃথিবীটা একসময় ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ অস্তিত্ব থাকবে না। সুতরাং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক নির্ভর অধ্যায়, আলোক নিরপেক্ষ অধ্যায়, C3 চক্র, এই বিষয়গুলো আমাদের খুব জানার আছে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো জীববিজ্ঞান ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তরফদার। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারি নির্দেশনা মেনে চলবে, নিজে সচেতন হবে এবং অপরকে সচেতন করতে চেষ্টা করবে।